নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেল স্বামী। ঘটনা লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড খিলের বন্ধ এলাকায়। তদন্ত করছে পুলিশ। শনিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী। ঘটনা লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড ঘিলের বন্ধ এলাকায়। জানা গেছে, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌরালী প্রায় ২০ বৎসর পূর্বে ধলিয়াকান্দি এলাকায় ২ নম্বর ওয়ার্ডের মৃত ঘোষ আলীর মেয়ে মিশ্র বেগমকে বিবাহ করে বর্তমানে তাদের ৩ পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৩টা নাগাদ বিছানার মধ্যে তৌরালী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিশ্র বেগমকে হত্যা করেছে। আজ সকালে ঘটনাটি জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফরেনসিক টিমের সদস্যরা। পরে পুলিশ মিশ্রা বেগমের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে তৌরালী পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য জাল বিছিয়েছে। কি হয়েছে? আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তৌরালী তার নিজের বউকে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাটিয়াপুরা ৪ নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটেই তাকে মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে। যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন? না, সে পালিয়ে গেছে। আমরা এখন একটা খবর পেয়েছি, তো এখানে যাচ্ছি তাকে অ্যারেস্ট করার জন্য। স্থানীয়দের সূত্রে খবর, পলাতক তৌরালী বিভিন্ন অবৈধ তীর ও জুয়ার ব্যবসার সাথে জড়িত। শান্তন টিভি। মাফিয়ার রাজ চলছে এয়ারপোর্ট থানা এলাকায়। গুলিকাণ্ডে ঘটনার কিনারা হতে না হতে এবার নরসিংগড় বাজারে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নরসিংগড় বাজার। কয়েক ঘন্টার মধ্যে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে শনিবার থেকে রবিবার। আহত হয় ২ জন। মামলা হয় ৪ জনের বিরুদ্ধে। মোতায়েন করা হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। বর্তমানে পরিস্থিতি থমথমে। কুশাবাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে গুলি করে হত্যার ঘটনায় কুড়িদিনের মাথায় আবারও এলাকায় মাফিয়া তাণ্ডব শুরু হয়েছে। নরসিংগড় বাজার কমিটির গঠন করাকে কেন্দ্র করে এই উত্তাপের ঘটনা সংঘটিত হয় নরসিংগড় এলাকায়। কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা শনিবার থেকে সংঘটিত হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত, পুরনো কমিটি না ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তী সময় এই বিষয়টি নিয়ে ঘটনার মূল মাস্টারমাইন্ডকে বাধা দিলে সে পুরনো কমিটির সদস্যকে মারধর করে। আহত নরসিংগড় বাজারের পুরান কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা জানায়, নতুন কমিটি গঠন করার পেছনে মূল মাস্টারমাইন্ড হল দেবজ্যোতি দেব ওরফে মান্না। ঘটনা হয়েছে আজকে 11টা, 11:30, 12টার সময় বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে। মিটিং কল করছে 11টার দিকে। তো বাজারে কিছু, আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটির প্রেসিডেন্ট আমি, তো আমরা কোনো কিছু না জানাই নতুন করে মিটিং করছে, মিটিং করে নতুন কমিটি বানাচ্ছি। তো পুরাতন কমিটি ভাঙছে না ভাঙাতে, না ভাঙে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনের বাধা দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হইতো না, মিটিংগুলো নেক্সট পরবর্তী সময়ে মিটিং হইব। 1-2 জন আসতো, তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে, সবাই বুঝছে আজকে 11টার কমিটি। আমরা এটা প্রতিবাদ জানাইছি। যেহেতু আমরা পুরাতন কমিটি আছে, জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে, 2024 জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে। তো যেহেতু 4 মাস হয়েছে নতুন কমিটি, পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয়। তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না, এখন কোনো কমিটি হইতো না, হইলে কথাবার্তা কো, আবার বইয়া কথাবার্তা কইয়া অফিসের কথাবার্তা করে তারপরে কমিটি হইব। কিন্তু তারা মানছে না, তারা তুলে নিয়ে আবার নতুন করে মিটিং ডাকাচ্ছে। আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ করাতে তারা আমি যখন বাজারে 12:30 বাজে মান্নার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আমার উপর আক্রমণ করছে, কিল ঘুষি লাঠি ছ যেমনি পারে মারছে, মেয়েরা ছেলে আমার আহত করছে। তারপর আমি হসপিটালে গেছি, হসপিটাল থেকে জিবিতে গেছি, জিবিতে 2 ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আমি থানার দ্বারস্থ হয়েছি। শনিবার নতুন কমিটি নরসিংগড় বাজারে একটি সভার আয়োজন করলে পুরান কমিটি অর্থাৎ ব্যবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলে 2 কমিটির মধ্যে বিবাদ বাধে। নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ, নতুন কমিটির সদস্যরা পুরান কমিটির সদস্যদের মারধর করে। প্রতিবাদে থানার দ্বারস্থ হয় পুরান কমিটির সভাপতি এবং দেবজ্যোতি দেব ওরফে মান্না সহ 4 জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। বলা বাহুল্য, এই নতুন কমিটি পুরান কমিটির বিবাদ সম্পর্কে কোনোভাবেই অবগত নন বাজারের ব্যবসায়ীরা।
বাইট। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাজারের মধ্যে চলছে মাফিয়াদের হুমকি ধমকি, উঠছে কোটি কোটি টাকা। তাই কমিটির ক্ষমতায় বসে কামাই করার ধান্দায় এই ঘটনা সংঘটিত হচ্ছে। স্যান্দন টিভি। ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। আইজিএম হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। তিনি রক্তদান শিবিরের প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সমাজের স্বার্থে সকলকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে প্রত্যেককে এগিয়ে আসলে তার চেয়ে বড় কোনো আনন্দ নেই। কারণ একজনের রক্তদানের মাধ্যমে 4 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। তাই এর চেয়ে বড় কোনো মহৎ দান হতে পারে না বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। তবে এদিনে তাৎপর্যমূলক বিষয় হল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, ব্লাড ব্যাংকগুলোর যেগুলো দিনের সমস্যা নিরসন হয়েছে, আগে রোগীর সার্জারি করার আগে রক্তের প্রয়োজন হলে সে রক্ত সংগ্রহ করতে রোগীর পরিবারকে ছোটাছুটি করতে হতো, কিন্তু এখন রক্তের জন্য ছোটাছুটি করতে হয় না। নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করার ফলে রক্তের সংকট মেটানো সম্ভব হচ্ছে। আর এর ধারাবাহিকতা বজায় রেখে রক্তের সংকট আগামী দিনে হতে যাবে না বলে আশা ব্যক্ত করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। তার হিসেবে আমি মনে করি এটা একটা পার্ট। আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য। সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে, যারা মুমূর্ষ রোগী আছে, ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন, রক্তের প্রয়োজন, সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি, তার চেয়ে আনন্দ আর বেশি কিছু হয় না। তার জন্য আমি বলবো, আজকের দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো, আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন রোগীর জীবন বাঁচান। হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের রাজ্যে এরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের খুব ভালো ট্রেডিশন আছে। আর যে আমার রাজ্যের যে ব্লাড স্টোরেজ, ব্লাড ব্যাংকের অনেক উন্নয়ন হয়েছে। আমরা এখন যে কোনো সময় যে কোনো পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন অথবা অপারেশন অন্য যে কোনো কারণে ব্লাড লাগে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি। এটা এক সময় আমাদের রাজ্যে ব্লাডের অনেক ঘাটতি ছিল, অনেক শর্টেজ ছিল। সম্প্রতি বিশালগড় আনন্দমার স্কুল ও তার পার্শ্ববর্তী বাসিন্দা গৌরী রানী সাহার মধ্যে জমি বিবাদ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনা জলগড়ায় থানা পর্যন্ত। এই ঘটনায় গৌরী রানী সাহার পক্ষ থেকে শাসক দলের এক যুবক নেতার নেতৃত্ব বিশালগড় আনন্দমার্গ স্কুলে প্রকাশ্যে হামলার অভিযোগও উঠে আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এই ঘটনাও বিশালগড় থানা পর্যন্ত গড়ায়। তারপরেও যেন গৌরী রানী সাহার তাণ্ডব আনন্দমার্গ স্কুল ও স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথের উপর কোনোভাবেই থামছে না। আইন সমাজ কোনোটাই যেন তোয়াক্কা করছে না গৌরী রানী সাহা, এমনটাই অভিযোগ। এদের মধ্যে রবিবার সকালে ফের একবার গৌরী রানীর রণংদেহী রূপ প্রকাশ্যে এসেছে। এদিন ভোরবেলা আবারও গৌরী রানী সাহা ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক স্কুলে প্রবেশ করে নিজের সীমানা দখল করতে যায় গৌরী বলে অভিযোগ। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ সহ অন্যান্যরা। সেখানে গৌরী রানী সাহা বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথকে খুনের হুমকি দিতে শুরু করেন। এ গোটা ঘটনায় শাসক দলের হেভিওয়েট এক যুব নেতার অঙ্গুলি হেলানি অভিযোগ তোলা হয় বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে। তবে যেভাবে শাসক দলের এক রাজ্যস্তরীয় হেভিওয়েট নেতার নাম জড়াচ্ছে, তাতে আখেরে মুখ পুড়ছে শাসক দলের, এমনটাই গুঞ্জন বিশালগড় জুড়ে। Gala na hawaii de buka dilam.
ছাপ্পান্ন সালে কৃষ্ণনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্র সংঘ সামাজিক সংস্থা। রবীন্দ্র জন্ম জয়ন্তীকে সামনে রেখে রবিবার দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। এদিন সকালে অনুষ্ঠিত হয় বসে আঁক প্রতিযোগিতা, তারপর চলবে দিনভর সঙ্গীত নৃত্য বিভিন্ন প্রতিযোগিতা। সকালে বসে আঁক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। আজকের এই বসে আঁক প্রতিযোগিতাকে ঘিরে কচি কাচাদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মেয়র দীপক মজুমদার বলেন, ছাত্র সংঘ ক্লাব সারা বছর ব্যাপী সামাজিক কাজকর্ম করে থাকে, যার কারণে তারা সামাজিক কাজের ক্ষেত্রে অন্যান্য ক্লাবের তুলনায় এগিয়ে যাচ্ছে। আজকের যে কর্মসূচি গ্রহণ করেছে তার জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ বলে জানান মেয়র দীপক মজুমদার। আমি প্রথমে আগরতলা শহরে বনদী ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব, ছাত্র সংঘকে ধন্যবাদ জানাই। রবীন্দ্র জন্মবার্ষিকীর সামনে রেখে, রবীন্দ্র জয়ন্তী উৎসবকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন। আজকে বসে আঁকা প্রতিযোগিতা এবং সন্ধ্যার দিকে বিভিন্ন রবীন্দ্র চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতা হবে সঙ্গীত নৃত্যের মধ্যে। আমি বলবো যে আজকের এই সময়ে রবীন্দ্রনাথকে বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা, রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি, গান এবং সমস্ত কিছু রবীন্দ্র ভাবনাকে আগামী প্রজন্মকে তুলে ধরার জন্য যেটা বিরাট প্রয়াস। সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন, সরকার এবং আমাদের ছাত্র সংঘই কাজ করে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে তারা বিভিন্ন কাজ করে থাকেন। এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলি তারা করে, সামাজিক কাজগুলি এবং সাংস্কৃতিক দিক থেকে ছাত্র সংঘ অনেকটা। রবিবার ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস ও নারায়ণ দত্তের শহীদ দান দিবস উদযাপন করা হয় খ্যাতমজুর ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। খ্যাতমজুর ভবনে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্যামল দে। তিনি জানান, ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুর টাউন হলে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। অসংগঠিত খ্যাতমজুরের সংগঠিত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন। সংগঠনের প্রথম সভাপতি ছিলেন দশরথ দেব। তখন সংগঠনের তেমন সদস্য ছিল না। তারপর থেকে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন ক্রমশ শক্তিশালী হয়। আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন, আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল খ্যাতমজুররা রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক, রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ, সেই কাজ চালিয়ে আসছে। এই যে প্রথম সম্মেলন আমাদের হলো বা আত্মপ্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে, তার যে রাজ্য কমিটি গঠিত হয় ৩৭ জনের, তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব, আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী। তখন ১৯৮০ সালে তেমন আমাদের সভ্যপদ ছিল। ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের
জন্মদিন যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। উপস্থিত সকলে হো চি মিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, সমগ্র বিশ্বে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন হো চি মিন। ভিয়েতনাম দীর্ঘদিন শোষণের শিকার হয়েছিল। ভিয়েতনামের মুক্তির জন্য লড়াই করেছিলেন হো চি মিন। ভিয়েতনামে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছিলেন তিনি। আজ ভিয়েতনামের মুক্তি সংগ্রামের অন্যতম নেতা তথা সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড হো চি মিনের জন্মদিন। আমরা এই উপলক্ষে আমাদের পার্টি রাজ্য দপ্তরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা পৃথিবী এটা জানেন যে ভিয়েতনাম জাপান, ফরাসি এবং মার্কিন সাম্রাজ্যবাদের হাতে দীর্ঘদিন শোষিত হয়েছিল। তার বিরুদ্ধে এই হো চি মিনের নেতৃত্বে সেখানে জাতীয় মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াই 1975 ইংরেজিতে গোটা ভিয়েতনামকে, উত্তর এবং দক্ষিণকে একত্রিত করে এবং মার্কিন সাম্রাজ্যবাদকে পরাজিত করার মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম হয়। সেই সমাজতন্ত্র আজকে তার বয়স 49 বছর। আমরা এই সময়েতে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের জনবহুল দেশগুলোতে কিভাবে তার অর্থনৈতিক বিকাশ, সামাজিক উত্তরণ, শোষণ থেকে মুক্তির নানা পরীক্ষা নিরীক্ষা, লড়াই সংগ্রাম আমরা দেখি। সেই জায়গায় এবছর চিত্র লেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বছর উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এদিন এই বসে আঁকো প্রতিযোগিতায় ৩০০ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগে। চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই আর্টের কম্পিটিশন চলছে। এই কম্পিটিশনের পুরস্কার বিতরণ আগামী মে মাসের 22 তারিখ, এই মাসেরই 22 তারিখ নতুন টাউন হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। ওই দিন টাউন হলে আরও অনুষ্ঠান আছে। এর মধ্যে সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন বিদ্যালয়গুলি, নাচের স্কুল, গানের স্কুলে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদের অনুষ্ঠান করার জন্য। এবং ওই দিন আমাদের স্কুল থেকে যারা বেরিয়ে গেছেন এবং যারা গত বছর বোর্ডের থেকে গোল্ড মেডেল পেয়েছেন ওদেরকে আমরা সংবর্ধিত করব। এবং বর্তমানে আমার বিদ্যালয় থেকে বের হয়ে যারা আর্ট কলেজে পড়াশোনা করছে, ওই আর্ট কলেজের ছাত্রদের দ্বারা এই টাউন হলের মধ্যে একটা এক্সিবিশন হবে, আর্ট এবং স্কালচারের উপরে এক্সিবিশন হবে। এই এক্সিবিশনে তাদেরও আমরা সংবর্ধিত করব। এবং সর্বশেষে আগরতলা থেকে আগত ভৈরবী ব্যান্ড তাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করবে। আজকে কতজন? বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করে প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপির এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। আর এই আপত্তিকর মন্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য নানান কর্মসূচিতে যায়। রাজ্যের দাম্ভিক, অহংকারী, স্বেচ্ছাচারী মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি ভারতবর্ষের গণতন্ত্র মানে না। নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের চৌনপটি নেতারা গণতন্ত্রের স্তম্ভগুলির নিরপেক্ষ ভূমিকা
পদতুলিত করে দেশকে তারা শাসন করতে চায় বলে অভিমত ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে রবিবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। কারণ সংবাদ মাধ্যমকে বিশ্রী ভাষায় গালিগালাজ করার অধিকার দেশের সংবিধান দেয়নি কোনো মন্ত্রী বাহাদুরকে। তাই বিজেপি দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিশ্রী ভাষায় গালিগালাজের প্রতিবাদ জানিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি কতটা দাম্ভিক এবং কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু তথাকথিত যোগ্য মন্ত্রী বাবু কিছুটা মুখে লাগাম রাখুন, সেটাই বলতে চায় আজ সংবাদ মাধ্যম। কারণ সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ, আপনার মতো বা আপনাদের মতো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় এবং আপনাদের অঙ্গুলি হেলনে চলবে না রাজ্যের সংবাদ মাধ্যম। 2018 সালের আগে বামফ্রন্ট আমলে এ মন্ত্রী রতনবাবু দেখা মিলত রাজ্যের সংবাদ মাধ্যমের অফিসগুলিতে। তিনি সেখানে গিয়ে সংবাদ কর্মীদের কাছে অনুরোধ করতেন উনার খবর প্রকাশ করার জন্য। আজ মন্ত্রী হয়ে তিনি মুখে লাগাম রাখতে ভুলে যাচ্ছেন। তাই এবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, শনিবার শাসক বিজেপির আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিকরা। রাজ্য মন্ত্রিসভার সদস্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কুৎসিত বিকৃতি ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের খায়া দাইয়া কাম নাই। একজন মন্ত্রীর এ ধরনের আচরণে তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। একই সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে সাংবাদিকদের সঙ্গে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমলারা। আগরতলা প্রেস ক্লাব এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা করার ঘটনা কোনোভাবে বরদাস্ত করবে না আগরতলা প্রেস ক্লাব। শনিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক অভিষেক দে এক বিবৃতি প্রকাশ করে এ বিষয়ে অবগত করেছেন। জনগণের জন্য সাংবাদিক আসনে কাজ করতে বসে সাংবাদিকদের গালিগালাজ করবে এবং মুখে যা আসবে তাই বলে সেটা যে কতটা অন্যায় সেটা আঙ্গুল দিয়ে মন্ত্রী রতনলাল নাথকে দেখিয়ে দিতে ভুল করবে না রাজ্যের সংবাদ মাধ্যম। কারণ উনাকে জনগণ নির্বাচিত করেছে জনগণের স্বার্থে কাজ করার জন্য। কিন্তু যদিও মন্ত্রী মহাশয় সেটা ভুলে একের পর এক কেলোর কীর্তি ঘটিয়ে চলেছে রাজ্যে। শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ বর্ষণে 2018 সালে তিনি শিক্ষামন্ত্রীর আসন পেয়েছিলেন। 2023 পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে থেকে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল বিদ্যাজ্যোতি প্রকল্প, যে প্রকল্পের খেসারত দিতে হচ্ছে আজকের ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সিবিএসই বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পর দেখা গেছে রেকর্ড হারে অকৃতকার্য হয়েছে ছাত্রছাত্রীরা। অভিভাবক মহলের মনে করছেন মন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কিন্তু 2023 সালে রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রতনবাবুর কাছ থেকে শিক্ষামন্ত্রী আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব। কিন্তু তারও 12টা বাজিয়ে দিয়েছেন মন্ত্রী রতনবাবু। মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যে তিনি এবং উনার দপ্তর আজ খবরের কাগজের সংবাদ শিরোনাম দখল করেছে। সপ্তাহব্যাপী বিদ্যুৎ থাকছে না গ্রামে, প্রতিবাদে মানুষ রাস্তা অবরোধ করছে। হয়তো তাই সংবাদ মাধ্যমকে এবার দেখতেই তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তেলে বেগুনে জ্বলে ওঠেন। সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো। খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস। সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, খায়া যায় কাঁত্রাস। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।